আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফুকনুদ্দিন, সহকারী শিক্ষক বেলগাপুর উচ্চ বিদ্যালয়। আজকে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র কবিতা নিয়ে। কবিতার নাম কপোতাক্ষ নদ, মাইকেল মধুসূদন দত্ত। তোমরা আমার সাথে যুক্ত আছো, আশা করে আমি ক্লাস শুরু করছি। প্রথমে আমরা কবি সম্পর্কে জানবো, কবি মাইকেল মধুসূদন দত্তের সম্পর্কে জানবো। জন্ম পরিচয়: মধুসূদন দত্ত 1824 খ্রিস্টাব্দে 25শে জানুয়ারি যশোর জেলায় সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। পিতার নাম মহামতি মুন্সী রাজনারায়ণ দত্ত, মাতা জাহ্নবী দেবী। শিক্ষা জীবন: কলকাতা লালবাজার কামার স্কুল, হিন্দু কলেজ এবং পরবর্তীতে কৃষক কলেজে ভর্তি হন। তিনি হিন্দু কলেজে ভর্তি হন। এই অধ্যয়নকালে ইংরেজি সাহিত্যের প্রতি তার প্রবল তীব্র অনুরাগ জন্মে। 1842 খ্রিস্টাব্দে তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। তখন তার নামের প্রথমে যোগ হয় মাইকেল। তার আগে তিনি ছিলেন শুধু মধুসূদন দত্ত। যখন তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন তখন তার নামের পূর্বে যোগ হয় মাইকেল। কবির অমর কীর্তি মেঘনাদ বধ কাব্য। মেঘনাদ বধ কাব্যের জন্য কবি অমর কীর্তি অর্জন করেন। কাব্যগ্রন্থ: তিলোত্তমা সম্ভার কাব্য, বীরাঙ্গনা কাব্য, বজ্রাঙ্গনা কাব্য ও চতুর্দশপদী কবিতা। কবি কাব্যগ্রন্থের কিছু নাটক রচনা করেছেন, সেগুলো হচ্ছে শর্মিষ্ঠা, কৃষ্ণকুমারী, পদ্মাবতী ইত্যাদি। প্রহসন: একে কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়েরও। এই দুটি কবির প্রহসন। 1873 খ্রিস্টাব্দের 29শে জুলাই কবি পরলোক গমন করেন। এই ছিল কবি পরিচিতি। কবির জন্ম 1824 খ্রিস্টাব্দে 25শে জানুয়ারি, মৃত্যু 1873 খ্রিস্টাব্দে 29শে জুলাই তিনি পরলোক গমন করেন বা মৃত্যুবরণ করেন। তাহলে কবিতা শুরু করার আগে আমরা কবিতার একটু মূল ভাব সম্পর্কে জানব। কবি মাইকেল মধুসূদন দত্ত এই কপোতাক্ষ নদটি লিখেছেন। কপোতাক্ষ নদকে বলা হয় চতুর্দশপদী কবিতা। চতুর্দশপদী কবিতা বলতে আমরা সেই কবিতাকে বলি বা বুঝে থাকি যে কবিতায় 14টি লাইন দ্বারা সম্মিলিত। এই চতুর্দশপদী কবিতার দুটি অংশ আছে বা দুই ভাগে ভাগ করা হয়। প্রথম 8 চরণকে বলা হয় অষ্টক, আর শেষের 6 চরণকে বলা হয় ষষ্ঠক। তাহলে চতুর্দশপদী কবিতার দুটি অংশ হচ্ছে, একটি হচ্ছে অষ্টক আর পরের অংশটি হচ্ছে ষষ্ঠক। তাহলে প্রথম 8 চরণ বিশিষ্ট বা প্রথম 8 চরণকে আমরা বলতে পারি অষ্টক, আর পরের 6 চরণকে বলছে ষষ্ঠক। চতুর্দশপদী কবিতার প্রথম 8 চরণে বা অষ্টকে থাকে ভাবের প্রবর্তনা এবং ষষ্ঠকে থাকে ভাবের পরিণতি। কবি মাইকেল মধুসূদন দত্ত সনেট বা চতুর্দশপদী কবিতা রচনা করার পর তিনি অমিত্রাক্ষর ছন্দ বা সনেটের প্রবর্তক হিসেবে খ্যাতি অর্জন করেন। কপোতাক্ষ নদটি কবিতাটি কবি চতুর্দশপদী কবিতা থেকে সংগৃহীত হয়েছে। এই কবিতায় কবির স্মৃতিচারণ কাতর আবেগের অনুজ্জ্বল দেশপ্রেমের যে অনুরাগ তিনি তা এখানে তুলে ধরেছেন। তিনি যশোর জেলার সাগরদাড়ি গ্রামের কপোতাক্ষ নদে তিনি তার শৈশব কাটিয়েছেন এবং সেই নদীর জল পান করেছেন। সেখানে আলো বাতাস সবকিছু কবির
চিরচেনা। কবি সেখানে তার নদকে মাহের স্নেহে ধরে বেঁধেছেন, যেমন মা তার সন্তানকে দুধ পান করালে সন্তান যেমন তৃপ্ত হন, কবিরও মাইকেল মধুসূদন দত্তেরও কপোতাক্ষ নদের পানি পান করলে তিনি মাতৃদুগ্ধের সেই সমতুল্য বা সেই পরিমাণ স্বাদ পান। তাই কপোতাক্ষ নদ কবিকে মাতৃস্নেহ ডরে বেঁধেছিলেন। কবির একটা মিনতি, যেন কপোতাক্ষ নদ কবিকে যেন ভুলে না যায়। তিনি যে দেশেই যেখানে থাকুক না কেন কপোতাক্ষ নদের স্মৃতি বারবার কবিকে ডাকে। তাহলে এটা হচ্ছে ওই মূল ভাব বা কাতর মাধ্যমে প্রবাসী থেকে কপোতাক্ষ নদের তিনি স্মরণ করেন। কবি বিদেশে ভাষার সাহিত্য রচনা করে আত্ম প্রতিষ্ঠার লক্ষ্যে নিজ দেশের ভাষাকে অবজ্ঞা করে তিনি পাড়ি জমান সুদূর ফ্রান্সের ভাষায় নগরীতে। সেখানে নানা অপমান ও অবজ্ঞা কবির ধারণাকে ভুল প্রমাণ করে। তখন কবির চৈতন্য হয়, তিনি স্মরণ করেন তার শৈশবের সেই স্মৃতি বিজড়িত কপোতাক্ষ নদকে। তিনি তার এই নদের মাধ্যমে বা কপোতাক্ষ নদ রচনার মাধ্যমে তিনি তার ভুল সিদ্ধান্ত কথা জানিয়েছেন অকপটে। তাহলে এটা হচ্ছে, তখন আমরা কবিতার মূল ভাব সম্পর্কে জানলাম। এখন আমরা কবিতা শুরু করার আগে আমরা কবিতার যে শব্দ অর্থগুলো আছে সেগুলো জানবো। তোমরা খাতা কলম নিয়ে রেডি হও, যেগুলো তোমাদের পাঠ্যপুস্তক আছে সেগুলো তো পারবা, যেগুলো নতুন শব্দ আছে ওগুলো লিখে নিবে। শব্দের অর্থ: শব্দের অর্থ সতত। সতত শব্দের অর্থ হচ্ছে সর্বদা। সর্বদা সতত তাহলে হচ্ছে যে সর্বদা। বিরলে, একান্ত নিরিবিলিতে। একান্ত নিরিবিলিতে। একান্ত নিরিবিলিতে। নিশা, রাত্রি। নিশা, রাত্রি। ভ্রান্তি, ভ্রান্তি, ভুল। বাড়িরূপ, প্রজাকে যেমন, প্রজা যেমন রাজাকে পদ দেয়, কর দেয়। তারপর আছে তৃষ্ণা, পিপাসা। বাড়ি, পানি। জন্মভূমি, মাতৃভূমি। মাতৃভূমি। বঙ্গ, বাংলা। মিনতি, প্রার্থনা। তাহলে এখানে আমি শব্দ অর্থ লিখেছি, এগুলো কিছু তোমাদের বইয়ে আছে, কিছু বইয়ে নেই, সেগুলো দেখে নাও। সততা হচ্ছে সতত সর্বদা, বিরলে মানে একান্ত নিরিবিলি, নিশা মানে রাত্রি, ভ্রান্তি মানে ভুল, বাড়িরূপ প্রজা যেমন রাজাকে কর দেয়, তৃষ্ণা পিপাসা, বাড়ি পানি, জন্মভূমি মাতৃভূমি, বঙ্গ বাংলা, মিনতি প্রার্থনা। তাহলে তোমরা এগুলো নিশ্চয় উঠায় নিয়েছো।
তাহলে আমরা কবি পরিচিতি, কবিতার মূল ভাব এবং নতুন শব্দের অর্থ জানলাম। আমরা কবিতাটা একটু আমি পড়ছি, তোমরা আমার পড়া মনোযোগ সহকারে শুনবে। দেখো, সতত হে নদ তুমি পড়ো মোর মনে। কবি বলছে সতত হে নদ তুমি পড়ো মোর মনে, তার মানে সর্বদাই কবির মনে সেই নদকে মনে পড়ে বা নদের কথা কবি বারবার মনে করেন। সতত তোমার কথা ভাবিয়ে বিরলে। কবি যখন একান্ত নিরিবিলি থাকেন তখন তিনি কপোতাক্ষ নদের কথা বারবার ভাবেন। কপোতাক্ষ নদ কবিকে বারবার কাছে টানে। সতত যেমতি লোক নিশার স্বপনে শুনে মায়া মন্ত্র ধ্বনি তব কলকলে। যেমন মানুষ নিশার স্বপনে বা রাত্রিতে ঘুমের ঘরে মানুষ যে স্বপন দেখে, স্বপনে শুনি কপোতাক্ষ নদের কলকল ধ্বনি শুনতে পান। জোড়া এ কান আমি ভ্রান্তির ছলনে। কবি যে ভুল করেছিলেন সেই ভুলগুলো তিনি তার কপোতাক্ষ নদের সেই কলধ্বনি তিনি সুদূর ফ্রান্সের ভাষানগর থেকেও শুনতে পান। তিনি তার ভুলটাকে বুঝতে পেরেছেন। বহু দেশ দেখিয়াছি বহু নদ দলে। কবি বহু দেশ দেখিয়াছেন বহু নদ দলে, কিন্তু কপোতাক্ষ নদের মতো এর নদ তিনি জীবনে আর দেখেননি। কিন্তু এই স্নেহের তৃষ্ণা মিটে কার জলে। দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমির স্থানে। কবি এখানে বলছেন কিন্তু কে স্নেহের তৃষ্ণা, কবির যে স্নেহের তৃষ্ণা বা যে তৃষ্ণা তিনি কপোতাক্ষ নদ ছাড়া আর কারো জলে তিনি সে তৃষ্ণা নিবারণ করতে পারেননি। দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমির স্তনে। কবি জন্মভূমিকে তার মায়ের সঙ্গে তুলনা করেছেন। যেমন মায়ের দুগ্ধ পান করলে যেমন আমরা তৃপ্তি পাই, তেমনি কপোতাক্ষ নদ বা জন্মভূমি বা কপোতাক্ষ নদের পানি পান করে কবি সে তৃপ্তি পান। আমি এতক্ষণ যেটা পড়লাম এটা প্রথম 8 চরণ, এটাকে বলা হচ্ছে অষ্টক। এরপরে আমি পরে 6 চরণ পড়ছি, দেখো সেটাকে বলছে ষষ্ঠক। আর কি হে হবে দেখা যতদিনে যাবে। কবির মনের একটি আক্ষেপ, আর কি কখনো দেখা হবে যতদিন যাবে। প্রজারূপে রাজরূপ সাগরের দিতে। যেমন প্রজা যেমন আমরা কর দিই, তেমন এই কপোতাক্ষ নদের কথা তিনি বলছেন যে সাগরকে কর দিচ্ছেন। বাড়িরূপ করো তুমি এই মিনতি গাবে, বঙ্গের জনের কানে শখে সকারিতে। নাম তার এই প্রবাসে মজি প্রেম ভারে, রয়েছে যে তার নাম বঙ্গের সঙ্গীতে। তার মানে বঙ্গজনের কানে মানে তার জন্মভূমির যে মায়া কপোতাক্ষ নদের স্মৃতিচারণায় কবিকে বারবার কাছে টানে। কবি এই কবিতায় তার সেই স্মৃতি বিজড়িত সাগরদাড়ি গ্রামের যশোর জেলা সাগরদাড়ি গ্রামের কপোতাক্ষ নদের স্মৃতি কবিকে বারবার কাছে ডাকে। তিনি বাংলা ভাষাকে বা নিজ দেশকে অবজ্ঞা করে বিদেশি ভাষা বা পাশ্চাত্য ভাষাতে তিনি সাহিত্য অর্জন করতে গিয়েছিলেন, যে খ্যাতি অর্জন করতে চেয়েছিলেন তিনি খ্যাতি অর্জন করতে পারেননি। তখন তার সেই না পাওয়া সে দুঃখ বেদনাকে তিনি বাংলা ভাষা বা সাহিত্যের মাধ্যমে আবার ফুটে তুলেছেন। তিনি সেখান থেকে লিখেছেন কপোতাক্ষ নদ। তিনি ফ্রান্সে বসবাস করলেও এই দেশ, এই মাটি, এই জন্মভূমি, এই নদ কবিকে বারবার কাছে লিখেছেন। তার স্মৃতিচারণায় কবি লিখেছেন এখানে কপোতাক্ষ নদ। তাহলে প্রথমে বলেছি কপোতাক্ষ নদ কবিতাটি হচ্ছে চতুর্দশপদী কবিতা। চতুর্দশপদী কবিতা হচ্ছে যে কবিতায় 14টি লাইন দ্বারা সংবলিত বা 14টি লাইন থেকে সেই কবিতাকে আমরা বলি চতুর্দশপদী কবিতা। মাইকেল মধুসূদন দত্ত সনেটের প্রবর্তন করেছেন। এটি চতুর্দশপদী কবিতা থেকে গৃহীত হয়েছে। তোমরা যদি আমার ক্লাস ভালোভাবে মনোযোগ সহকারে দেখে থাকো তাহলে অবশ্যই বুঝতে পারবে আমি যেখানে যে ক্লাসটা উপস্থাপন করছি এই ক্লাস শুধু একটুকে দেখলে বা শুনলে তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। তার জন্য তোমাদের বাড়িতে বারবার পড়তে হবে এবং যে শব্দার্থগুলো আমি দিলাম সেগুলো ভালো করে দেখবে।
যে কবি সম্পর্কে বা গল্প সম্পর্কে যে বিষয়গুলো আলোচনা করলাম সেগুলো মনে রাখবে, যে বাড়িতে যে ভালো করে পড়ো তাহলে তোমরা উপকৃত হবে। আর না পড়লে যতই ক্লাস দেখো এখানে উপকৃত হওয়ার কোনো অপশান নেই। তো ভালো কিছু করতে হলে অবশ্যই বেশি বেশি পড়তে হবে। তোমাদেরকে আমি বাড়ির কাজ দিই, তোমরা খাতা কলম নিয়ে নিয়ে যাও। বাড়ির কাজ, বাড়ির কাজ তোমাদের নিকটবর্তী নদী বা খাল সম্পর্কে শব্দের, তোমাদের নিকটবর্তী নদী বা খাল সম্পর্কে 150 শব্দের একটি রচনা লিখে আনবে। তোমরা অবশ্যই বাড়ির কাজটা করে রাখবে। যখন স্কুল খুলবে তখন আমি তোমাদের এই বাড়ির কাজটি দেখবো। তোমাদের বাড়ির আশপাশে অবশ্যই নদী বা খাল আছে, সেই নদী বা খাল সম্পর্কে করে লেখেন। কবি যেমন তার কবিতায় কপোতাক্ষ নৃত্যের স্মৃতি বারবার তিনি ব্যক্ত করেছেন, বিভিন্নভাবে তিনি উপমা দিয়েছেন। তোমাদেরও বাড়ির আশপাশে অবশ্যই নদী বা খাল আছে, সেগুলো তোমরা লিখে নিয়ে আসবে। আজকের মতো আমি এখানে ক্লাস সমাপ্তি করছি। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে তোমরা যেন ভালো থাকো, ভালোভাবে থাকবে এই কামনা রেখে আজকের ক্লাস এখানে সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।